যখন কামতাপুর রাজ্যে খেন রাজবংশ রাজত্ব করছিল, তখন হুসেন শাহের আক্রমণে এবং চক্রান্তে খেন রাজবংশের শেষ শাসক পরাজিত হন। তারপরে কিছুদিন এখানে ইসলাম শাসন, হুসেন শাহের ছেলে কিছুদিন এখানে তার লোকজন দিয়ে শাসন করেন। পরবর্তীতে এই অঞ্চলে ছোট ছোট কিছু সামন্ত প্রভুর উৎপত্তি হয়। এরকম একজন সামন্ত প্রভু হারিয়া মণ্ডল, তিনি বর্তমান কোকরাঝাড় এবং চিরাং জেলার মধ্যবর্তী চিকনা পাহাড়ে রাজধানী স্থাপন করে একটা রাজ্য তৈরি করেন। তার নাম হচ্ছে হারিয়া মণ্ডল। এই হারিয়া মণ্ডলের পরবর্তী বংশধররাই বর্তমান কোচবিহার যে রাজ্য তার প্রতিষ্ঠা। প্রথম পরাক্রমশালী রাজা হিসেবে আমরা বিশ্বসিংহের নাম পাই, তারপরে আমরা নরনারায়ণের নাম পাই, এবং মহারাজা নরনারায়ণের ভাই শুক্লধ্বজ, যিনি চিলারায় নামে পরিচিত। এই চিলারায় ছিলেন পৃথিবীর প্রথম 3 জন বীরের মধ্যে একজন, এবং এই চিলারায় এর নেতৃত্বে কোচবিহার রাজ্য তার সর্বোচ্চ সীমানায় স্পর্শ করে। বিশাল বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন মহারাজা নরনারায়ণ এবং চিলারায় মিলে। চিলারায় ছিলেন পোড়ামাটি নীতির প্রবক্তা, গেরিলা যুদ্ধ নীতির প্রবক্তা। আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে তিনি প্রথম গেরিলা যুদ্ধ নীতি প্রবর্তন করেন এবং তাকে বিশ্ববীর বলা হয়। কোচবিহার শহরে তার মূর্তি আছে এবং তিনি বর্তমান আসাম রাজ্যের ন্যাশনাল হিরো। তা কোচবিহারের কোচ রাজবংশ প্রায় 550 বছর রাজত্ব করার পরে 1949 খ্রিস্টাব্দের 28 আগস্ট ভারত মুক্তি চুক্তির মধ্য দিয়ে কোচবিহারের শেষ মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপবাহাদুর কোচবিহার রাজ্যকে ভারতভুক্ত করেন। 1949-এর 28 আগস্ট কোচবিহার এর মহারাজা ভারতভুক্তি চুক্তিতে সই করেন এবং 1949-এর 12 সেপ্টেম্বর কোচবিহার রাজ্য মহারাজা ভারত সরকারের হাতে তুলে দেন। পরবর্তীতে 1 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দ থেকে কোচবিহার পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলায় পরিণত হয়। কোচবিহারের মহারাজাদের অনেক অবদান ছিল। শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চা, কোচবিহার রাজদরবারের সাহিত্য চর্চা অত্যন্ত সমৃদ্ধ। শুধু তাই নয়, কোচবিহারের মহারাজা নরনারায়ণ এবং তার ভাই চিলারায়ের পৃষ্ঠপোষকতায় আসামের ধর্মীয় গুরু শঙ্করদেব কোচবিহার রাজ্যে আশ্রয় পান এবং শঙ্করদেব কোচবিহার রাজ্যে মধুপুর ধামে মহারাজা তাকে থাকার জন্য দেন। সেখানে তিনি সত্র নির্মাণ করেন এবং এখানে বসে তিনি শিল্প সাহিত্যের চর্চা করেন। শঙ্করদেবের বেশিরভাগ একাঙ্ক নাটক, অঙ্কিয়ানা এখানে বসে লেখা হয়েছিল। মহারাজা নরনারায়ণ এর পৃষ্ঠপোষকতা না পেলে, চিলারায়ের পৃষ্ঠপোষকতা না পেলে আসামের বৈষ্ণব সংস্কৃতি হয়তো আজকে এত সমৃদ্ধ আকার ধারণ করতে পারত না। ভারতবর্ষের যে শিকার ইতিহাস, হান্টিং হিস্ট্রি, সেই শিকার মানচিত্রে কোচবিহার একটা বিশাল জায়গা জুড়ে আছে। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ একটি বই লিখেছিলেন, 37 Years of Big Game Hunting in Western Assam। 1911 সালে সিআরটি সোসাইটি থেকে বইটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই বইতে 37 বছর ধরে কোচবিহার রাজ্য, আসাম, ডুয়ার্সে তিনি যে শিকার করেছেন তার বর্ণনা আছে, এবং নট অনলি তিনি কতগুলো পশুর শিকার করলেন সেই গল্প না, তিনি যেখানে শিকারে গেলেন সেখানকার মানুষজন, সেখানকার জীবিকা, সেখানকার প্রকৃতি, পরিবেশ এসব নিয়েও মূল্যবান তথ্য সেখানে সন্নিবেশিত হয়েছে। ভারতবর্ষে খেলাধুলোর মানচিত্রে কোচবিহারের বিশাল অবদান আছে। কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ তিনি মোহনবাগান স্পোর্টিং ক্লাবের অন্যতম একজন প্রতিষ্ঠাতা ছিলেন, এবং মহারাজা জিতেন্দ্র নারায়ণ তিনিও মোহনবাগান স্পোর্টিং ক্লাবের পৃষ্ঠপোষকতা করতেন। কোচবিহারের শেষ শাসক মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপবাহাদুর তিনি রঞ্জি ট্রফিতে বেঙ্গল ক্রিকেট টিমের অধিনায়ক ছিলেন, ইন্ডিয়ান পোলো টিমের ক্যাপ্টেন ছিলেন। আপনারা কোচবিহারের রাজকুমারী, জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর নাম নিশ্চয়ই শুনেছেন, তিনি কোচবিহার রাজবংশের রাজকন্যা। রাজদরবারের সাহিত্য চর্চা অত্যন্ত উন্নত এবং প্রশাসনিক ব্যবস্থা, কোচবিহারের রাজারা খুব দক্ষ প্রশাসক ছিলেন। কী করে সিস্টেমেটিক্যালি প্রশাসনিক ব্যবস্থা পরিচালনা করতে হয় রাজারা সেটা জানতেন। কোচবিহার রাজ্যে যখন 76-এর মন্বন্তর হলো, সারা ভারতবর্ষ খিদায় কাঁপছে, কোচবিহার রাজ্যের মানুষের কিন্তু বেশি টাকা দিয়ে চাল কিনতে হয়নি। মহারাজারা কিন্তু তার নিজের প্রজাদের রক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণে চাল
কালোবাজারির হাত থেকে রক্ষা করে গুদামজাত করতে পেরেছিল। এবং কুচবিহারের যে পুরো প্রশাসনিক ব্যবস্থা, পৌর পরিচালক ব্যবস্থা অসামান্য। কুচবিহারের ড্রেনেজ সিস্টেম, আপনারা যদি এখনও কুচবিহার শহরে ঘোরেন, কিছু পুরনো ড্রেন আছে, দেখবেন মহারাজার আমলের ড্রেন। সেই শহরের সমস্ত আবর্জনা পার্শ্ববর্তী তোষা নদীতে গিয়ে পড়তো। তা কুচবিহারের শাসকরা ছিলেন প্রজাবৎসল। কুচবিহারের প্রজারা আজকে 1970 সালে শেষ মহারাজা মারা গেছেন, 1949 সালে কুচবিহার জেলা হয়েছে, রাজ্য হারিয়েছেন রাজারা। এখনও কুচবিহারের মানুষের স্মৃতিতে, কুচবিহারের মানুষের কাছে কুচবিহারের রাজপরিবার এবং রাজারা অসম্ভব একটা আবেগের নাম। কুচবিহার শহরে শেষ মহারাজা দুটো মূর্তি আছে। তা কোচবিহারের রাজ ইতিহাস অত্যন্ত গর্বের ইতিহাস, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, খেলাধুলো। এবং কুচবিহারের রাজারা, কুচবিহারের লিটল ম্যাগাজিন, রাজামলে লিটল ম্যাগাজিন হয়েছিল, পরিচারিকা পত্রিকা প্রকাশিত হতো। কুচবিহারের রাজবধূ তিনি পরিচারিকা নামে একটি মাসিক পত্রিকা সম্পাদনা করতেন। 1915 সালে কুচবিহার রাজাদের উৎসাহে সাহিত্য চর্চার জন্য কুচবিহার সাহিত্য সভা গড়ে ওঠে। 1915 আমরা যেখানে বসে আছি তার কাছেই সাহিত্য সভা। সেখানে রাজ আমলের অনেক গুরুত্বপূর্ণ পুঁথি এখনো সংরক্ষিত আছে। এবং মহারাজা নৃপেন্দ্র নারায়ণের নাম আপনারা শুনেছেন, যার বিয়ে হয়েছিল ব্রাহ্ম নেতা কেশবচন্দ্র সেনের মেয়ে সুনীতি দেবীর সাথে। সুনীতি দেবীর সঙ্গে নৃপেন্দ্র নারায়ণের বিয়ের পরে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এবং সুনীতি দেবী মিলে কোচবিহার এবং নর্থ ইস্টে তাদের নেতৃত্বে এক ধরনের রেনেসাঁ হয়। নারী শিক্ষার বিস্তার, নারী শিক্ষার প্রসার, নারীদের মধ্যে ভোকেশনাল এডুকেশন এক্সপ্যানশন। কুচবিহারে মহারানী সুনীতি দেবী সুনীতি কলেজ গড়ে তোলেন। সেখানে মেয়েদেরকে সেলাইয়ের কাজ শেখানো হতো, সূচিকর্ম শেখানো হতো, আচার তৈরি শেখানো হতো। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ সুনীতি দেবীর নেতৃত্বে শিক্ষা চর্চা, বিদ্যা চর্চা, জ্ঞান চর্চা, সাহিত্য সংস্কৃতি চর্চা, একটা মিনি রেনেসাঁ হয়েছিল উত্তর পূর্বাঞ্চলে। গ্রন্থাগার আন্দোলন, জনবিজ্ঞান আন্দোলন, পরিবেশ সচেতনতা আন্দোলন। কুচবিহারের রাজপুত্র মহারাজা নৃপেন্দ্র নারায়ণের সন্তান প্রিন্স ভিক্টর নিতেন্দ্র নারায়ণ, তিনি পরিবেশ আন্দোলনের নেতৃত্ব দিতেন কুচবিহারে। বৃক্ষরোপণ, গবাদি পশুদের শহরে জল খাওয়ার জন্য শহরে অনেক চারা জল ব্যবস্থা করা হয়েছিল। এবং চিকিৎসা ব্যবস্থা, কোচবিহারের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত উন্নত ছিল। এবং আমরা শুনি, ইতিহাসে শুনি, রাজাগণের অত্যাচারী কুচবিহারের মহারাজারা কিন্তু প্রজাবৎসল ছিলেন। কাজে এই কুচবিহারের ইতিহাস অনেক সমৃদ্ধ। আর একটা বিশেষ করে বলবো, গায়ত্রী দেবী হচ্ছে প্রথম বিশ্ব সুন্দরী। তো জানে ওনারা। কোচবিহার গর্ব করতে পারে তার বর্ণময় লোকসংস্কৃতির জন্য। কুচবিহারের লোকসংস্কৃতি অত্যন্ত বর্ণময়। কুচবিহারের গান, কুচবিহারের মাটির গান হচ্ছে ভাওয়াইয়া গান। দাঁড়িয়াল, মৈশাল, বাইচার ভাই, নারী মনের ব্যথা বেদনার গান। ভাওয়াইয়া কুচবিহারবাসীর প্রাণের গান। কুচবিহারের গ্রামের মানুষ, কুচবিহারি মানুষের নিজস্ব নাটক হচ্ছে লোকনাট্য। এখনও গ্রামগঞ্জে যদি যান, যদি কখনো শীতকালে আসেন, আমি এমন কিছু গ্রামে নিয়ে যাবো যেখানে সারা রাত ধরে আপনি এখানকার রাজবংশী ভাষার লোকনাটক দেখতে পাবেন। এবং লোকনাটকগুলোর মধ্য দিয়ে সামাজিক মেসেজ দেওয়া হতো। আমাদের কুচবিহারবাসীর জাতীয় সংস্কৃতি হচ্ছে কুষাণ সংস্কৃতি, কুষাণ গান। এই কুষাণ হচ্ছে উত্তরবঙ্গের রামায়ণ। উত্তরবঙ্গের রামায়ণ কাহিনী কুষাণ গানের মধ্য দিয়ে পরিবেশিত হয়। মনসা, দেবী মনসা উত্তরবঙ্গে বিষহারা হয়ে যান এবং দেবী মনসাকে কেন্দ্র করে বিষহারা লোক সংস্কৃতি, বিষহারা গানের আসর এখনও গ্রামগঞ্জে প্রায়ই বিষহারা গানের আসর বসে। কুচবিহারের ভাওয়াইয়া গান, কুচবিহারের লোকনাটক, কুচবিহারের ভাষা। কুচবিহারের সর্ববৃহৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ জনসমাজ হচ্ছে রাজবংশী জনসমাজ। এই রাজবংশী জনসমাজের ভাষা হচ্ছে রাজবংশী ভাষা বা কামতাপুরী ভাষা বা কামতা বিহারী ভাষা। ভারী প্রাণবন্ত এই ভাষা। আমরা যারা রাজবংশী সমাজের মানুষ নই, কিন্তু কুচবিহারের মানুষ, এটা আমাদেরও প্রাণের ভাষা। আমরাও গ্রামাঞ্চলে গেলে বা প্রয়োজনে এই ভাষা ব্যবহার করি।
আচ্ছা, মনসা মঙ্গল নিয়ে একটা শুনছিলাম, যশোরী মঙ্গল। এখানে মনসা মঙ্গলের সাথে কি মিত মানে রয়েছে? বেহুলা লক্ষিন্দরের যে কাহিনী, হুম হুম। সেই কাহিনীটাই আমাদের এখানে বিশ্বহারা গানের মধ্য দিয়ে পরিবেশন করা হয়। আচ্ছা মনসা এখানে আমাদের রাজবংশী বাড়ির ঘরের মেয়ে, এবং আমি আচ্ছা। বলছিলাম সামাজিক মেসেজ লোকনাট্যগুলোর মধ্যে দেওয়া হয়। উত্তরবঙ্গে কুচবিহার জেলাতেও কিছু কিছু জায়গায় আগে হতো এক ধরনের লোকনাটক ছিল চোরচুন্ডি গান। চচ্চন্ডী। মূল চরিত্র হচ্ছে চোর, আর চোরের ওয়াইফ হচ্ছে চুন্নি। চূর্ণি অপভ্রংশ চুন্নি। তো চোর চুরি করে, ধরা পড়ে, বারবার জেলে যায়, তার সংসার তো ভাইসে যায়। তা জেল খাটে আসার পরে চোরের বউ চোরকে বলতেছে, চোরা তোমরা রান্না করেন চুরি, তো তুমি চুরি বিদ্যা ছাড়ি দাও, চুরি বিদ্যা ছাড়ি দিয়ে আলো ভাল করি মন দিয়ে ঘর গেরস্তি করো। মেসেজ, তুমি চুরি ছেড়ে দাও, তোমার সংসার বিপন্ন হচ্ছে, এলা বাড়িতে আসিয়া ভাল করি সংসার করো, ঘর গৃহস্থী বসাও, খেতি বাড়ি করো, জমিন বাড়ি করো। এই মেসেজগুলো কিন্তু লোকনাটকের মধ্য দিয়ে দেওয়া হয়। এবং কোচবিহারের যে আঞ্চলিক দেবতা, এটাও খুব ইন্টারেস্টিং। এক ধরনের লোকদেবতা আছে কোচবিহারে, প্রায়ই আপনি দিনহাটায় যাচ্ছেন দেখতে পারবেন, মাসান বাবা বলা হয়। 22 রকমের মাসান আছে। এক ধরনের মাসান আছে বুকে চোখ, তাকে বলে উড়ুয়া মাসান। এক ধরনের মাসান আছে ঘোড়ায় চড়ে ঘোরে, ঘোড়া মাসান। মাসান হচ্ছে ভয়ের দেবতা, এবং এই লোকদেবতাগুলো কিন্তু কুচবিহারবাসীর প্রাণের দেবতা। প্রচুর কুচবিহারের মেলাগুলো খুব গুরুত্বপূর্ণ। কত রকমের মানুষ কুচবিহারি মেলায়, কুচবিহারের নিজস্ব খাওয়া দাওয়া, শুটকি, শীতলের ভর্তা, তেলকা, শীতলের আউটা, দই চূড়া। আগে গ্রামের মেলায় গেলে আপনি চিরা দই, দই চূড়া। কুচবিহারের কাছেই বানেশ্বর আছে, সে বানেশ্বরে এক ধরনের দই পাওয়া যেত, গামছা বান্ধা দই, গামছার মধ্যে দই বেঁধে ঝুলিয়ে রাখতো। কোচবিহারের গ্রামীণ খাওয়া দুর্দান্ত, চাল ভাজা, চিড়ে ভাজা, কাঁঠাল বিচি ভাজা, ছোট মাছের ভর্তা, আলু মাখা, বেগুন পোড়া, সব মিলিয়ে কুচবিহার একটা বহু বড় একটা জনপদ। আচ্ছা, অতীশ দীপঙ্কর তিব্বতে গিয়েছিলেন, তো তখন তো আসাম কোচবিহার আলাদা বলে কিছু ছিল না। একই ছিল, প্রাগজ্যোতিষপুরের অন্তর্ভুক্ত ছিল। আচ্ছা, তাহলে ওনার যে তিব্বত গমন, সেই পথটা কোনটা ছিল? কোচবিহার শহরের ঠিক পাশ দিয়ে উনি গেছেন। আচ্ছা উনি কোচবিহার শহরের পাশ দিয়ে তোর্ষা নদীর পাড়ে মধুপুর, হরিপুর হয়ে, চিলাপাতা ফরেস্টের মাঝখানে হয়ে, ভুটান হয়ে, বক্সা হয়ে বেরিয়ে গেছে। এবং এখানে বৌদ্ধ ধর্মেরও একটা হ্যাঁ, প্রবণতা দেখা এখানে যাচ্ছে। তান্ত্রিক ধর্মের প্রচলন ছিল। এখানে সেটা কোন দশকে তান্ত্রিক ধর্ম? তান্ত্রিক ধর্ম হচ্ছে আপনার ওই 1500-1600 পঞ্চদশ, এবং পাল যুগে বৌদ্ধ ধর্মের বিকাশ হলো। এবং কোচবিহার রাজ পরিবারেও কিন্তু 3 রকমের ধর্ম আমরা দেখতে পাই। হুম হুম প্রথম দিকে হিন্দু ধর্ম, হুম মাঝখানে ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ব্রাহ্ম ধর্ম, হুম। শেষে আবার হিন্দু ধর্ম। আচ্ছা, বাহ। কোচবিহার একটা বর্ণময় জনপদ। আর আমি যে রাজবংশী ভাষার কথা বললাম তার হুম। একটু উল্লেখ আমি করেও দিয়েছি আপনাকে। হুম হুম হুম, ভারী মিষ্টি এই ভাষা। বাহ, অসাধারণ একটা আজকে খুব ছোট্ট পরিসরে হলেও, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে হলেও একটা বৃহৎভাবে চিত্রকল্প আমাদের সামনে উঠে এলো। না, আমাদেরও খুব কোচবিহারের ভালো লাগলো ইতিহাস, আপনাদের সাথে কথা বলতে। লোকসংস্কৃতি। ধন্যবাদ। আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে পুরো টোটাল কোচবিহারটাকে চেষ্টা করলাম। আপনি এত- বিশেষভাবে এত লোকসংস্কৃতি, সংক্ষেপে- এত মিথ, সংক্ষেপে তো কোচবিহার ইতিহাস, বলা যায় না, কি? একদমই তাই। এবং এই জন্য আজকে বলা চলে এটা একটা শুভারম্ভ হলো। কোচবিহার Welcome. নিয়ে একটা আপনি- ছোটভাবে জানা গেল। আগামী দিন আরও ভালোভাবে আমরা কোচবিহার জানব। না, আপনি যে কাজের জগতে আছেন আপনি খুব মন দিয়ে কাজ করুন। আমাদের শুভেচ্ছা এবং সহযোগিতার আশ্বাস সব সময়। ধন্যবাদ, ভালো থাকবেন কোচবিহারে আপনিও। আবার আসার আমন্ত্রণ রইল। আচ্ছা, ঠিক আছে।